আজকের আলোচনাটা শুরু করি। দেখুন, জীবনের অনেক গুরুত্বপূর্ণ ধাপে, বিশেষ করে চাকরির ক্ষেত্রে আমাদের ইন্টারভিউ দিতে হয়। হ্যাঁ, তা তো হয়ই। আর পেশাটা যদি হয় শিক্ষকতা, তাহলে তো সেই ইন্টারভিউয়ের গুরুত্ব আরও অনেক বেশি। কারণ এখানে শুধু নিজের যোগ্যতা প্রমাণের ব্যাপার নয়, ভবিষ্যৎ প্রজন্ম গড়ার একটা দায়িত্বও তো থাকে। একদম ঠিক পয়েন্ট। তো এরকম একটা গুরুত্বপূর্ণ ইন্টারভিউতে সফল হতে গেলে ঠিক কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত আর কোন ভুলগুলো সাধারণত হয়ে যায়, যেগুলো এড়িয়ে চলা দরকার? ঠিক। আজকের এই আলোচনাটা তাহলে সেই সব প্রস্তুতি, কৌশল আর মানে মানসিক দিকগুলো নিয়েই করা যাক, যা একটা ইন্টারভিউতে সাফল্য এনে দিতে পারে, বিশেষ করে শিক্ষকতার ইন্টারভিউতে। হ্যাঁ, সেটাই। আমরা চেষ্টা করব কিছু অভিজ্ঞতা থেকে পাওয়া প্রায়োগিক দিকগুলো তুলে ধরতে। শুধু তথ্য নয়, যাতে আত্মবিশ্বাসও বাড়ে সেদিকেও নজর রাখব। মূল লক্ষ্য হল এই পুরো প্রস্তুতির ব্যাপারটা একটু সহজ করে দেওয়া আর কি। দারুণ, দারুণ। তাহলে চলুন এক এক করে এই প্রস্তুতির বিভিন্ন দিকে যাই। আচ্ছা, প্রথমেই যে বিষয়টা আসে সেটা হলো পোশাক। ইন্টারভিউয়ের দিন কি পরা উচিত? এটা নিয়ে অনেকের মনেই কিন্তু একটা দ্বিধা থাকে। হুম পোশাক এটা গুরুত্বপূর্ণ তো বটেই, কিন্তু অতিরিক্ত চিন্তা করার কিছু নেই। ফ্যাশন শো তো নয় এটা। হ্যাঁ, হ্যাঁ, তা ঠিক। মূল কথাটা হলো রুচিশীল, পরিষ্কার আর পেশার সঙ্গে মানানসই পোশাক পরা। শিক্ষকতার পেশায় যেমন একটা গাম্ভীর্য আছে, পোশাকেও সেটার একটা ছাপ থাকা ভালো। যেমন? মহিলাদের ক্ষেত্রে শাড়ি কি বেশি ভালো? দেখুন, শাড়ি একটা খুব প্রচলিত আর রুচিশীল পোশাক হিসেবে ধরা হয়। অনেকেই পরেন এবং এটা পেশার সঙ্গে বেশ মানায়। তবে পরিষ্কার, রুচিশীল সালোয়ার কামিজ বা অন্য কোনো ফর্মাল পোশাকেও কোনো অসুবিধা নেই। আসল কথা হলো পোশাকটা যেন দৃষ্টিকটু না হয় আর আপনি সেটা পরে স্বচ্ছন্দ বোধ করেন। আত্মবিশ্বাসের সাথে পরতে পারাটা জরুরি। বুঝলাম। আর পুরুষ প্রার্থীদের জন্য এখন তো অনেকেই একটু ক্যাজুয়াল পরে, সেটা কি ইন্টারভিউতে চলে? দেখুন, স্টাইল তো বদলায় ঠিকই, কিন্তু ইন্টারভিউর মতো একটা ফর্মাল জায়গায় কিছু নিয়ম মেনে চলাই ভালো, তাই না? হ্যাঁ, সেটাই নিরাপদ। ছেঁড়া জিন্স বা ধরুন খুব চকচকে জামা কাপড় বা একদম গোল গলা টি শার্ট, এগুলো এড়িয়ে যাওয়াই মনে হয় বুদ্ধিমানের কাজ। তাহলে কি পরা উচিত? ফর্মাল শর্ট প্যান্ট? হ্যাঁ, পরিচ্ছন্ন, ইস্ত্রি করা ফর্মাল শার্ট আর প্যান্ট, এটাই সবচেয়ে ভালো। কোটটাই পরতেই হবে এমন কোনো মানে নেই, বিশেষ করে আমাদের এখানকার যা আবহাওয়া। ঠিক। পোশাকটা যেন আপনার ব্যক্তিত্বকে ছাপিয়ে না যায়, বরং আপনার পেশাদারিত্ব ফুটিয়ে তোলে। আর পরিচ্ছন্নতাটা খুব দরকারি, দামি পোশাকের থেকেও বেশি। আচ্ছা, পোশাকের বিষয়টা তো গেল। কিন্তু শুধু ভালো পোশাক পরলেই তো হলো না। ইন্টারভিউ রুমে ঢোকা থেকে শুরু করে বেরোনো পর্যন্ত যে আচরণ ম্যানারিজম, সেটাও তো খুব গুরুত্বপূর্ণ, তাই না? অত্যন্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা শুধু শিক্ষকতা নয়, যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রেই খাটে। আপনার জ্ঞান তো দেখাই হচ্ছে, কিন্তু আপনার আচরণ, আপনার ভঙ্গি, আপনার ব্যক্তিত্ব, এগুলোও কিন্তু পরীক্ষকদের নজরে থাকে। যেমন ঘরে ঢোকার সময়? হ্যাঁ, প্রথমেই ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া। খুব সাধারণ ভদ্রতা, আসতে পারি স্যার বা ম্যাডাম আসতে পারি, এইভাবে। হুম। ঢোকার পর যিনি চেয়ারপারসন বা বোর্ডের প্রধান হন, সাধারণত যিনি মাঝখানে বসেন, তাকে আগে সম্বোধন করে তারপর অন্যদের দিকে তাকিয়ে একটা সৌজন্যমূলক অভিবাদন জানানো যেতে পারে। আর বসার ব্যাপারটা অনেক সময় একটু নার্ভাস লাগে। তখন হয়তো চেয়ারটা একটু জোরে টেনে ফেলি বা তাড়াহুড়ো করে বসে পড়ি। হ্যাঁ, এই ছোট ছোট ব্যাপারগুলো খেয়াল রাখা দরকার। চেয়ারের সামনে গিয়ে দাঁড়ানো উচিত, বসতে বলার পরই বসা ভালো। আচ্ছা। আর বসার সময় শান্তভাবে, যতটা সম্ভব কম শব্দ করে বসা। চেয়ার টেনে ঘর কাঁপিয়ে দেওয়াটা ঠিক দেখায় না। আর একবার বসার পর একটু স্থির হয়ে বসাটা জরুরি। এই স্থির হয়ে বসার কথাতেই আসি। নার্ভাসনেস তো থাকেই, সবারই থাকে। তখন হয়তো হাত পা নড়ে বা চুল ঠিক করা, এগুলো তো খুব স্বাভাবিক, তাই না? এগুলো কি খারাপ চোখে দেখা হয়? দেখুন, স্বাভাবিক তো বটেই, কিন্তু অতিরিক্ত হলে সেটা প্রকাশ করে যে আপনি হয়তো একটু চাপে আছেন বা আত্মবিশ্বাসী নন। ওহ। চেষ্টা করতে হবে এগুলো একটু নিয়ন্ত্রণে রাখার। খুব বেশি নড়াচড়া করা বা ধরুন অকারণে কাগজ খাটা, বারবার ঘড়ি দেখা, এগুলো এড়িয়ে যাওয়াই ভালো। স্থির থাকা, মনোযোগী থাকা, শ্রদ্ধাশীল থাকা, এগুলো জরুরি। তবে এর চেয়েও বড় ব্যাপার হলো সততা। সততা? মানে?
মানে যদি কোনো প্রশ্নের উত্তর জানা না থাকে সেটা স্বীকার করে নেওয়া। বানিয়ে বলা বা ভুলভাল উত্তর দেওয়ার চেয়ে সততা অনেক বেশি প্রশংসিত হয়। কিন্তু একটা প্রশ্ন আছে, উত্তর জানা নেই বললে পরীক্ষকরা কি ভাববেন না যে এর প্রস্তুতিতে ঘাটতি আছে? এটা কি একটা দুর্বলতা হিসেবে দেখা হবে? এটা খুব ভালো প্রশ্ন তুলেছেন। দেখুন, সব প্রশ্নের উত্তর সবার জানা সম্ভব নাও হতে পারে। পরীক্ষকরাও কিন্তু অভিজ্ঞ, তারা সেটা বোঝেন। হুম। সততার সঙ্গে যদি আপনি স্বীকার করেন, যেমন মাফ করবেন স্যার ম্যাডাম, এই মুহূর্তে উত্তরটা আমার ঠিক মনে পড়ছে না, বা ধরুন এই বিষয়ে আমার জ্ঞান এখন একটু সীমিত, এটা আপনার সরলতার সততারই পরিচয় দেয়। আচ্ছা। বানিয়ে বলতে গেলে সেটা কিন্তু ধরা পড়ার একটা সম্ভাবনা থাকে, আর সেটা ধরা পড়লে তার প্রভাব অনেক বেশি নেতিবাচক হয়। ঠিক। বরং যদি আপনি না জানা উত্তরটা স্বীকার করে জানার আগ্রহ দেখান, যেমন যদি আপনারা অনুমতি দেন আমি এই বিষয়টা পরে অবশ্যই জেনে নেব, এটা অনেক সময় বেশ ইতিবাচক হিসেবেও দেখা হয়। প্রমাণ হয় যে আপনি শিখতে আগ্রহী। দারুণ পয়েন্ট। সততা আর শেখার আগ্রহ, এই দুটো গুণ তো শিক্ষকতার জন্য খুবই জরুরি। আচ্ছা, এবার একটু বিষয়বস্তু প্রস্তুতির দিকে যাই। অনেক ইন্টারভিউতে, বিশেষ করে কর্পোরেট জবে, প্রথমেই বলে নিজের সম্পর্কে কিছু বলুন। শিক্ষকতার ইন্টারভিউতে কি এটা আশা করা যায়? আর বললে কি বলা উচিত? সাধারণত বিশেষ করে ধরুন সরকারি স্কুলের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, যেমন এসএলএসটির ইন্টারভিউতে এই প্রশ্নটা একটু কমই আসে, তবে আসতেই পারে। যদি আসে? যদি আসেও খুব লম্বা করার দরকার নেই। সংক্ষেপে নিজের নাম, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, মানে মাধ্যমিক থেকে শুরু করে আপনার যা ডিগ্রি আছে, যেমন এমএ, বিএড, এগুলো। আর যদি কোনো প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকে সেটুকুই যথেষ্ট। অপ্রাসঙ্গিক কিছু বলার দরকার নেই? যেমন ধরুন পারিবারিক পরিচয় বা... না, না, একেবারেই নয়। পরিবারে কে কি গড়েন বা আর্থিক অবস্থা কেমন, এসব ব্যক্তিগত বা অপ্রাসঙ্গিক কথা নিজে থেকে বলার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আর নেট বা সেট পাশ করা থাকলে সেটা কি বলা উচিত? দেখুন, নেট সেট তো মূলত কলেজ বা ইউনিভার্সিটির চাকরির জন্য যোগ্যতামান পরীক্ষা। স্কুলের চাকরির পদের সঙ্গে সরাসরি সম্পর্কিত না হলে নিজে থেকে উল্লেখ না করাই ভালো। কেন? কারণ অপ্রয়োজনীয় তথ্য দিলে সেখান থেকে আবার নতুন প্রশ্ন আসতে পারে, যার জন্য হয়তো আপনি প্রস্তুত নন। ফোকাসটা রাখা উচিত পদের জন্য যা যা প্রাসঙ্গিক সেগুলোর ওপর। বুঝলাম। তাহলে প্রাসঙ্গিক তথ্যে যথেষ্ট। এবার আসি সিলেবাস প্রস্তুতিতে। যেহেতু এটা মূলত স্কুলের শিক্ষকতার ইন্টারভিউ, ধরা যাক উচ্চ মাধ্যমিক স্তরের জন্য বা এসএলএসটির প্রেক্ষাপটে, সিলেবাসটা কতটা গভীরে তৈরি করতে হবে? এটা তো খুবই জরুরি, কারণ আপনার বিষয়ে জ্ঞানই তো এখানে আসল। এসএলএসটি সিলেবাস সাধারণত ক্লাস 11-12-এর ওপর ভিত্তি করেই হয়। তাই নিজের বিষয়ের সিলেবাসটা খুব স্পষ্টভাবে জানা এবং তার ওপর দখল থাকাটা আবশ্যক। তবে 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 পুরো সিলেবাসটা একেবারে অক্ষরে অক্ষরে মুখস্থ করা হয়তো সম্ভবও নয়, আর তার হয়তো প্রয়োজনও নেই। তাহলে কৌশলটা কি হওয়া উচিত? এত বড় সিলেবাস, সবটা মনে রাখা তো বেশ কঠিন। ঠিক, এখানে একটু স্মার্টলি প্রস্তুতি নিতে হবে। ধরা যাক আপনার বিষয় রাষ্ট্রবিজ্ঞান। সিলেবাসে হয়তো 3টে গ্রুপ আছে। গ্রুপ এতে থিওরি, গ্রুপ বিতে ভারতীয় সংবিধান, গ্রুপ সিতে আন্তর্জাতিক সম্পর্ক। হ্যাঁ। আপনি হয়তো পুরো সিলেবাসটা একবার পড়েছেন, কিন্তু সব বিষয়ে সমান দখল হয়তো নেই। এটা স্বাভাবিক। কৌশলটা হতে পারে প্রত্যেকটা গ্রুপ থেকে কয়েকটি করে, মানে ধরুন 4-5টা করে, মোট 10-12টা গুরুত্বপূর্ণ টপিক বেছে নিলেন, যেগুলোতে আপনি নিজে স্বচ্ছন্দ। আচ্ছা। এই টপিকগুলো এমনভাবে তৈরি করতে হবে যেন সেগুলোর উপর একটু গভীর প্রশ্ন করা হলেও বা ধরুন ডেমো ক্লাস দিতে বলা হলেও আপনি আত্মবিশ্বাসের সঙ্গে সেটা করতে পারেন। তার মানে পুরো সিলেবাসের একটা মোটামুটি ধারণা রাখবো, কিন্তু কয়েকটা নির্দিষ্ট বিষয়ে একেবারে যাকে বলে বিশেষজ্ঞের মতো তৈরি হব। হ্যাঁ, অনেকটা তাই। বাকি টপিকগুলো সম্পর্কেও একটা সাধারণ ধারণা রাখতে হবে, যাতে একদম প্রাথমিক বা সহজ কিছু জিজ্ঞাসা করলে উত্তর দেয়া যায়। কিন্তু ওই বেছে নেওয়া 10-12টা টপিক হবে আপনার স্ট্রং জোন আর কি। এটা কি ইন্টারভিউতে সাহায্য করে? অবশ্যই। অনেক সময় ইন্টারভিউয়াররা জিজ্ঞাসা করেন সিলেবাসের কোন অংশটা আপনার পড়তে ভালো লাগে বা কোন টপিক নিয়ে আলোচনা করতে আপনি কমফোর্টেবল। ও আচ্ছা। এখন আপনি নিজের তৈরি করা জায়গা থেকেই শুরু করতে পারবেন। এতে শুরুতেই একটা কনফিডেন্স পাওয়া যায়, আর সেটা পুরো ইন্টারভিউয়ের জন্য খুব জরুরি। যেমন রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে হয়তো আপনার থিওরি পার্টটা একটু কঠিন লাগে, কিন্তু সংবিধানটা ভালো লাগে। আপনি সেটা বলতেই পারেন।
উত্তর দেওয়ার সময় কি খেয়াল রাখতে হবে? বেশি বলা ভালো নাকি কম? সংযম, মানে যেটুকু প্রশ্ন করা হয়েছে ঠিক সেটুকুই গুছিয়ে উত্তর দেওয়া ভালো। বেশি বলতে গেলে বা অপ্রাসঙ্গিক দিকে চলে গেলে দুটো সমস্যা হতে পারে। কিরকম? ১. পরীক্ষকরা ভাবতে পারেন আপনি মূল প্রশ্নটা এড়িয়ে যাচ্ছেন বা বোঝেননি। আর ২. আপনার ওই অপ্রাসঙ্গিক কথা থেকেই আবার নতুন প্রশ্ন চলে আসতে পারে, যার জন্য আপনি হয়তো তৈরি ছিলেন না। যেমন? ধরুন, গণতন্ত্র নিয়ে বলতে গিয়ে আপনি নিজে থেকেই একনায়কতন্ত্র বা ফ্যাসিবাদের তুলনা টানতে শুরু করলেন। তখন হয়তো পরীক্ষকরা ওই দিকটাতেই চলে গেলেন এবং ওখান থেকে গভীর প্রশ্ন করতে শুরু করলেন। তাই টু দ্য পয়েন্ট থাকা আর প্রাসঙ্গিক থাকাটাই ভালো। আর যদি উত্তর জানা না থাকে, সেই সততার প্রসঙ্গে আবার ফিরি। কিভাবে বলা উচিত যাতে দুর্বল না শোনায়? আগেই যেমন বলছিলাম, বিনীতভাবে স্বীকার করাটাই সবচেয়ে ভালো। স্যার ম্যাডাম, এই বিষয়টি আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, বা এই বিষয়ে আমার ধারণা ততটা স্পষ্ট নয়, এইভাবে বলা যেতে পারে। এতে কোনো নেগেটিভ ইমপ্রেশন পড়বে না। না পড়ারই কথা, কারণ আপনার সততাটা প্রকাশ পাচ্ছে। পরীক্ষকরা অভিজ্ঞ, তারা বুঝতে পারেন কে বানিয়ে বলছে আর কে সত্যি বলছে। বানিয়ে বলার চেষ্টা করলে সেটা বরং হিতে বিপরীত হতে পারে। এটা সত্যিই একটা গুরুত্বপূর্ণ দিক। এবার আসি ইন্টারভিউয়ের আরেকটা জরুরি অংশে, ডেমো ক্লাস বা বোর্ড ওয়ার্ক। এখনকার অনেক ইন্টারভিউতেই তো এটা করতে বলা হয়। এর জন্য প্রস্তুতিটা কেমন হওয়া উচিত? ডেমো ক্লাস কিন্তু আপনার দক্ষতা দেখানোর একটা দারুণ সুযোগ। আপনার পড়ানোর ক্ষমতা, বিষয়জ্ঞান, উপস্থাপনার ভঙ্গি সবকিছুই এখানে দেখা যায়। কি কি খেয়াল রাখতে হবে এখানে? প্রথমত, আপনি কাদের পড়াচ্ছেন? পরীক্ষকদের। তাই তাদেরকে ছাত্রছাত্রী ভেবে, মানে তুমি এটা জানো বা তোমরা বলো তো, এই ধরনের ভঙ্গি একেবারেই ঠিক নয়। তাহলে কিভাবে বলতে হবে? বরং একটা সহযোগিতামূলক বা আলোচনার ভঙ্গিতে বলা ভালো। যেমন, আসুন আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি, বা আমরা এখন দেখব। এই ধরনের ভাষা ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, আর বোর্ড ব্যবহার? অনেকে হয়তো বোর্ড ব্যবহার করতে একটু ইতস্তত করেন। বোর্ড ব্যবহার করাটা কিন্তু খুব জরুরি। এটা আপনার প্রস্তুতি এবং আত্মবিশ্বাস দুটোই দেখায়। কিভাবে ব্যবহার করব? প্রথমে পরিষ্কার করে একটু বড় হরফে টপিকের নামটা লিখুন, বোর্ডের মাঝখানে বা একপাশে। তারপর যে মূল পয়েন্টগুলো আপনি আলোচনা করবেন, ধরুন সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রকারভেদ, উদাহরণ, এগুলো বুলেট পয়েন্ট দিয়ে বা ছোট ছোট শব্দগুচ্ছ হিসেবে লিখে ফেলুন। পুরো বাক্য লেখার দরকার নেই। ও আচ্ছা, শুধু কিওয়ার্ডগুলো। হ্যাঁ, যেমন আপনি যদি মৌলিক অধিকার পড়াচ্ছেন, বোর্ডে মৌলিক অধিকার লিখে মুখে সংজ্ঞাটা বললেন, তারপর হয়তো ৬টা অধিকারের নাম পয়েন্ট করে লিখে দিলেন। যদি ছবি বা ডায়াগ্রাম আঁকার সুযোগ থাকে, যেমন বিজ্ঞানের বিষয়ে, সেটাও ব্যবহার করা যেতে পারে। ডেমোর টপিকটা কি ওরাই ঠিক করে দেন, নাকি নিজের পছন্দের বিষয় বলার সুযোগ থাকে? দুটোই হতে পারে। অনেক সময় প্রশ্নোত্তর পর্ব থেকেই হয়তো কোনো একটা টপিক নিয়ে ডেমো দিতে বলে দিলেন, আবার অনেক সময় প্রার্থীকেই বলেন আপনার পছন্দের একটা টপিক পড়ান। তার মানে তৈরি থাকতে হবে। হ্যাঁ, সেজন্যই আগে যে বললাম ১০-১২টা টপিক খুব ভালো করে তৈরি রাখতে, সেটা এখানে খুব কাজে দেয়। ওই টপিকগুলোর যেকোনো একটায় যেন আপনি ৫-৭ মিনিটের একটা ছোট কিন্তু সম্পূর্ণ ডেমো দিতে পারেন, সেইভাবে তৈরি থাকতে হবে। অভ্যাস করে যাওয়া ভালো। একটা উদাহরণ দিলে বোধহয় আরও পরিষ্কার হবে। ধরা যাক সেই মৌলিক অধিকার টপিকটাই পড়াতে বলা হলো। কিভাবে এগোবো? বেশ, প্রথমে বোর্ডে লিখলেন মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। তারপর শুরু করতে পারেন এইভাবে। আজ আমরা ভারতীয় সংবিধানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মৌলিক অধিকার নিয়ে আলোচনা করব। অধিকার বলতে আমরা সাধারণভাবে বুঝি সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা। আর মৌলিক অধিকার হল সেই সব অধিকার যা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য এবং যার সংবিধান দ্বারা সুরক্ষিত। আচ্ছা। এরপর বর্তমানে যে ৬টা মৌলিক অধিকার আছে সেগুলোর নাম বললেন, পারলে ধারাগুলো উল্লেখ করলেন। প্রসঙ্গক্রমে সম্পত্তির অধিকার, যেটা আগে মৌলিক অধিকার ছিল, ধারা ৩১, কেন বাদ গেল, ৪৪তম সংশোধনী, তার বর্তমান অবস্থা কি, ধারা ৩০০ এ, এখন একটা আইনি অধিকার, এগুলো ছুঁয়ে যেতে পারেন। আর কি?
সবশেষে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার ধারা ৩২ আর তার অধীনে সুপ্রিম কোর্টের রিট জারির ক্ষমতা এবং একই সঙ্গে হাইকোর্টের যে রিট জারির ক্ষমতা আছে ধারা ২২৬ সেটার উল্লেখ করে শেষ করতে পারেন মানে পুরোটা ব্যাখ্যা না করলেও মূল পয়েন্টগুলো বলে দেওয়া। দারুণ উদাহরণ। এতে বিষয়টার একটা বেশ ভালো কাঠামো পাওয়া গেল। আচ্ছা, এবার কিছু ছোট কিন্তু জরুরি বিষয়ে আসি। যেমন ইন্টারভিউ সাধারণত কতক্ষণ ধরে চলে? এর কি কোনো নির্দিষ্ট সময় আছে? না, এর কোনো বাধা ধরার নিয়ম নেই। সাধারণত ১৫-২০ মিনিট হয়, তবে কখনো হয়তো ১০ মিনিটেই শেষ হয়ে যেতে পারে, আবার কখনো আধ ঘন্টাও চলতে পারে। কম সময়ে শেষ হলে কি ধরে নিতে হবে যে খারাপ হয়েছে? একদমই না। কম সময় লাগা মানে এই নয় যে খারাপ হয়েছে। হয়তো পরীক্ষকরা অল্প সময়ে আপনার সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছেন, বা তাদের যা জানার ছিল সেটা তারা জেনে গেছেন, তাই সময় নিয়ে বেশি ভাবার দরকার নেই। আচ্ছা, মাস্টার্সে যে স্পেশাল পেপার থাকে সেটা কি স্কুলের চাকরির ইন্টারভিউতে উল্লেখ করা উচিত? সাধারণত এর প্রয়োজন হয় না। মাস্টার্সের স্পেশাল পেপারটা মূলত কলেজ সার্ভিস বা ইউনিভার্সিটির ইন্টারভিউয়ের জন্য বেশি জরুরি। স্কুলের চাকরিতে, বিশেষ করে এসএলএসটিতে, সিলেবাস তো মূলত ক্লাস 12 পর্যন্তই থাকে। তাহলে বলার দরকার নেই? নিজে থেকে বলার দরকার নেই, কারণ বললে হয়তো পরীক্ষকরা সেখান থেকে এমন কিছু জিজ্ঞাসা করতে পারেন যা আপনার হয়তো এই মুহূর্তে মনে নেই বা প্রস্তুতির বাইরে। তাই উল্লেখ না করাই ভালো, যদি না তারা নিজে থেকে জানতে চান। নিজের বিষয়ের কিছু বইয়ের নাম জেনে যাওয়া কি জরুরি? হ্যাঁ, এটা অবশ্যই দরকার। পরীক্ষকরা দেখতে চাইতে পারেন যে আপনি আপনার বিষয়ের গুরুত্বপূর্ণ কিছু বই বা রেফারেন্স বই সম্পর্কে জানেন কিনা, কারণ শিক্ষক হিসাবে তো আপনাকে ছাত্রছাত্রীদের বই রেকমেন্ড করতে হবে, তাই না? ঠিক। তাই নিজের বিষয়ের অন্তত ৪-৫টা পরিচিত, ভালো মানের বাংলা আর ইংরেজি বইয়ের নাম, লেখক বা সম্পাদকের নাম সহ জেনে যাওয়া উচিত। আর সবশেষে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, প্রয়োজনীয় কাগজপত্র। কি কি একদম মাস্ট নিয়ে যেতেই হবে? কিছু বাদ গেলে কি সমস্যা হতে পারে? হ্যাঁ, সমস্যা তো হতেই পারে, এমনকি ইন্টারভিউ দিতে নাও দেওয়া হতে পারে। তাই এটা খুব খুব জরুরি। কি কি লাগবে? আপনার সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশনের মূল মার্কশিট আর সার্টিফিকেট, মানে মাধ্যমিক থেকে শুরু করে এমএ, বিএড সব। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা খুব জরুরি, কারণ ওটা বয়সের প্রমাণপত্র হিসাবে লাগে। আচ্ছা। এসএলএসটি পাশের যে প্রমাণপত্র, মানে রেজাল্টের প্রিন্ট আউট বা ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কপি, সেটাও অবশ্যই লাগবে। নেটসেট পাশ করলে তার সার্টিফিকেটও নিতে পারেন। আর একটা পরিচয়পত্র, যেমন আধার বা ভোটার কার্ড, আর কয়েক কপি পাসপোর্ট সাইজের ছবিও সাথে রাখা ভালো। সব মূল কপির সাথে অন্তত ২ সেট জেরক্স কপি গুছিয়ে একটা ফাইলে করে নিয়ে যান। ফাইলটা স্বচ্ছ হলে ভালো হয়। মোবাইল থেকে দেখানো চলবে না? না না, মোবাইল থেকে ডকুমেন্ট দেখানো একেবারেই ঠিক নয়। সব কিছুর হার্ড কপি নিয়ে যেতে হবে। আত্মবিশ্বাসের কথা বলছিলেন, এটা থাকাটা তো জরুরি, কিন্তু অনেক সময় সেটা অতিরিক্ত আত্মবিশ্বাসে চলে যায়, তাই না? বিশেষ করে যখন কেউ লিখিত পরীক্ষায় খুব ভালো ফল করে ইন্টারভিউ দিতে যায়। এই দুটোর মধ্যে ব্যালেন্সটা কিভাবে রাখা যায়? এটা খুব সূক্ষ্ম একটা ব্যাপার। দেখুন, লিখিত পরীক্ষায় পাশ করাটা অবশ্যই আপনার যোগ্যতার প্রমাণ, তাই আত্মবিশ্বাস থাকাটা স্বাভাবিক এবং জরুরিও। কিন্তু পরীক্ষকদের সামনে বিনয়ী থাকাটাও ততটাই গুরুত্বপূর্ণ। হুম। তারা অত্যন্ত অভিজ্ঞ, আপনার বিষয়ের জ্ঞান তো তারা দেখছেনই, কিন্তু তার পাশাপাশি আপনার আচরণ, আপনার বিনয়, আপনার শেখার মানসিকতা, এগুলোও তারা লক্ষ্য করেন। অতিরিক্ত আত্মবিশ্বাস অনেক সময় ঔদ্ধত্যের মতো দেখাতে পারে। যদি মনে হয় পরীক্ষক কিছু ভুল বলছেন? যদি মনেও হয় যে পরীক্ষক হয়তো কোনো তথ্যে ভুল করছেন, সরাসরি তাকে চ্যালেঞ্জ না করে খুব বিনয়ের সঙ্গে নিজের জানাটা বলা যেতে পারে। যেমন, স্যার, ম্যাডাম, আমি যতদূর জানি, বা আমি এই বইটাতে এরকম পড়েছিলাম। এইভাবে মনে রাখতে হবে, এটা জ্ঞান জাহির করার জায়গা নয়, নিজেকে যোগ্য প্রমাণ করার একটা প্রক্রিয়া। আর ইন্টারভিউ যখন শেষ হয়, বেরিয়ে আসার সময়ও কি কোনো নিয়ম মানা উচিত? অবশ্যই, যখন আপনাকে আসতে বলা হবে তখন তাড়াহুড়ো করে উঠে পড়া বা কাগজপত্র এলোমেলোভাবে গোছানো, এগুলো ঠিক নয়। তাহলে কি করা উচিত? শান্তভাবে নিজের ফাইলপত্র গুছিয়ে নিন। যদি চেয়ারটা সরানোর দরকার হয়ে থাকে, তাহলে সেটা আলতো করে আগের জায়গায় রেখে দিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ধীরে সুস্থে বেরিয়ে আসুন। দরজার কাছে গিয়ে আরেকবার হয়তো সৌজন্যমূলকভাবে তাকালেন। মানে, শুরু থেকে শেষ পর্যন্ত একটা স্থিরতা, একটা পেশাদারিত্ব বজায় রাখাটা জরুরি। তাহলে পুরো আলোচনা থেকে যা বোঝা গেল,
একটা সফল ইন্টারভিউয়ের জন্য শুধু বিষয়জ্ঞান থাকলেই চলবে না, তার সাথে ঠিকঠাক পোশাক, মার্জিত আচরণ, একটা কৌশলগত প্রস্তুতি, বোর্ড ওয়ার্কের দক্ষতা, দরকারি কাগজপত্র গুছিয়ে রাখা, আর সবচেয়ে জরুরি হল আত্মবিশ্বাস আর বিনয়ের মধ্যে একটা সঠিক ভারসাম্য রাখা। এই সব কিছুরই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। একদম ঠিক। প্রত্যেকটা ছোট ছোট অংশ মিলেই কিন্তু পুরো ছবিটা তৈরি হয়। প্রস্তুতির সময়টা হয়তো একটু চাপের মনে হতে পারে, কিন্তু এটাকে যদি একটা শেখার সুযোগ হিসেবে দেখা যায়, তাহলে পুরো প্রক্রিয়াটাই অনেক সহজ হয়ে যায়। হুম। সততা, স্বচ্ছতা আর নিজের প্রস্তুতির ওপর ভরসা রাখলে এই ধাপটা কিন্তু সফলভাবে পার করা সম্ভব। মনে রাখতে হবে, এটা শুধু একটা চাকরি পাওয়ার পরীক্ষা নয়, এটা একজন দায়িত্বশীল শিক্ষক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করার প্রথম ধাপ। আজকের এই বিস্তারিত আলোচনাটা নিশ্চয়ই অনেক প্রার্থীর প্রস্তুতিতে অনেকটা সাহায্য করবে, আত্মবিশ্বাস যোগাবে। তবে সব কথার শেষে একটা ভাবনা কিন্তু থেকেই যায়। এই যে এতগুলো ধাপ পেরিয়ে, এত রকম প্রস্তুতি নিয়ে একজন শিক্ষক যখন শেষ পর্যন্ত ক্লাসরুমে ঢোকেন, তখন তার কাঁধে যে বিরাট দায়িত্বটা এসে পড়ে, ছাত্রছাত্রীদের জীবনে, সমাজের মনন তৈরিতে তার প্রভাব যে কতটা গভীর হতে পারে, সেই বৃহত্তর ছবিটাও বোধহয় আমাদের সকলের একবার ভেবে দেখা উচিত।